আহ, ওর- আচ্ছা, তো এখন আমরা শুরু করব, সেটা হচ্ছে আজকে আমরা পড়বো হচ্ছে খুব সামান্য জিনিস, খুব অল্প জিনিস, যাতে তোমাদের সময় কম লাগে। তোমরা বলছিলে যে এটা পড়াইতে, সেটাই পড়াবো আজকে। সেটা হলো বাংলা ব্যাকরণের সবচেয়ে বেশি নাম্বার ক্যারি করে যে জিনিসটা, মানে বাংলা ব্যাকরণ তো একটা 100 মার্কের একটা সাবজেক্ট। তো এই বাংলা ব্যাকরণের মধ্যে তোমার ব্যাকরণের যে পার্থক্য, বুঝছো, ব্যাকরণের যে পার্থক্য, এই পার্টে মাত্র নাম্বার হচ্ছে 30, বুঝছো। তো যারা আমার ক্লাস দেখবা, মানে আমার ক্লাস যে কয়টা আছে নেওয়া, আমি সবগুলা যদি সাজাই দিই, সবগুলা যদি খুব ভালোভাবে দেখে যাও, তাহলে 30-এর মধ্যে 30 পাওয়া কঠিন কিছু না, বুঝছো। যদি আমার ক্লাসগুলো ভালোভাবে দেখে যাও, আবারও বলছি, সব কমন পাবা। আচ্ছা, তো গেল বাংলায় 30-এ, ওই ব্যাকরণ তো 30-এ 30, এটা গেল। এরপরে একটা হিউজ নাম্বার আছে, সেটা হলো নির্মিতিতে হিউজ নাম্বার, সেটা হলো 70 নাম্বার। মানে এক কথায় হলো এটা ব্যাকরণ পরীক্ষা না বলে নির্মিতি পরীক্ষা বলা উচিত, বুঝছো। নির্মিতিতে হলো 70 নাম্বার। তো এখন কথা হলো বাংলার দ্বিতীয় পত্রের আমাদের যে নির্মিতিতে 70 নম্বর, এই 70 নম্বরের মধ্যে তোমার অবশ্যই ভালো মার্ক তুলতে হবে যদি তুমি A+ পাইতে চাও। যারা A+ পাইতে চায় বা যারা ভালো করতে চায়, তাদের মূল যে কৌশল সেটা কিন্তু নির্মিতিতে ভালো করা। আর বাংলা সেকেন্ড পেপার নিয়ে কিন্তু খুব বেশি কষ্ট হয় না, বুঝছো। বাংলা সেকেন্ড পেপারের ব্যাকরণ অংশ নিয়ে খুব বেশি কষ্ট হয় না স্টুডেন্টের। বাট কষ্ট হয়ে যায় কিন্তু ওই নির্মিতির অংশে, লেখার টাইম পাওয়া যায় না, লেখা শেষ করা যায় না, এইগুলা নিয়ে। তো এইগুলা নিয়ে বিস্তারিত আলোচনা করব, কোন লেখা কত দূর লেখা উচিত, কতটুকু লেখা উচিত, কিভাবে লেখা উচিত, এর কৌশলগুলা কি, মুখস্থ না করে কিভাবে আমি টপ করতে পারি, এই সব কিছু নিয়ে আজকে কথাবার্তা বলা হবে, ঠিক আছে। তো সামনের দিকে আসো আগে। তো এখন আমাদের মূল, আমাদের লক্ষ্যটা কি, দেখো আমাদের এইমটা কি বা আমাদের লক্ষ্যটা কি, বুঝছো। এইম বা আমাদের লক্ষ্যটা কি, সেইটা নিয়ে নর্মালি আগে একটু কথা বলে নি। দেখো, তো আমাদের মূল এইম বা আমাদের লক্ষ্যটা হলো 70 নম্বরের পূর্ণাঙ্গ প্রস্তুতি আজকে আমরা এই ক্লাস থেকে নিয়ে যাব, ঠিক আছে। এরপরে মুখস্থ না করে বানিয়ে বানিয়ে লেখার যে কৌশলটা, এইটা নিয়ে আমরা আজকে কথা বলবো। যে আমরা মুখস্থ করতে চাই না, আমরা বানাই বানাই লিখতে চাই, বুঝছো, যেটাতে আমরা বলতে পারি যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। আচ্ছা, এরপরে আমরা যদি বলি আহ এবার 100% উত্তর নিশ্চিত করা আমরা কিভাবে করতে পারি, সেটা আমরা নর্মালি দেখব। এখন দেখো, আমি তোমাকে বলি যে বাংলায় ভালো করতে হলে মুখস্থর চেয়ে ফরম্যাট বা কাঠামোর দিকে তোমার বেশি গুরুত্ব দিতে হবে। এইটা মাথায় রাখতে হবে যে মুখস্থ করে বাংলা তুমি খুব কিছু করতে পারবে না, খুব আগাইতেও পারবে না। বাংলায় যদি ভালো করতে হয়, তাহলে ছোট ছোট কিছু বিষয়ের দিকে গুরুত্ব দিতে হবে। তোমার যে হেভি, মানে অনেক টাইপের যে পড়তে হবে বা অনেক কিছু যে লিখতে হবে, বিষয়টা এমন না। বাংলায় যে গদবাঁধা অনেক কিছু লিখলেই যে অনেক নাম্বার পাওয়া যায়, এটা কিন্তু একটা ভুল কনসেপ্ট, বুঝতে পেরেছো। বাংলায় তুমি যদি ফরম্যাট বা কাঠামোর ওপর নির্ভর করে লেখালেখি করো, কাঠামোকে বেশি গুরুত্ব দাও, তাইলে তুমি বাংলায় অটোমেটিকলি নাম্বার পাবা। বাংলায় নাম্বার তোলা তখন আর কষ্ট হবে না। কিন্তু আসলে আমরা জানি যে বাংলায় নাম্বার তোলা কিন্তু একটু টাফ। অন্য অন্য যত অন্য যত গ্রামার আইটেম আছে বলো, বা অন্য যত রিটেন আছে বলো, অন্য যত সাবজেক্ট আছে বলো, প্রত্যেকটা সাবজেক্ট বা গ্রামার আইটেমের চাইতে বাংলায় নাম্বার তোলা কিন্তু একটু বেশি টাফ। কারণ কি, আমরা ওই যে পাগল ছাগলের মতন লিখি, আমরা ফরম্যাট বুঝি না। আমি যে ফরম্যাট গুলো বলবো, সেই ফরম্যাট বলার পরেও তোমরা বুঝবা না। আহ, আমি যে ফরম্যাট গুলো বলবো, আমি বলার পরেও তোমরা ওই ফরম্যাট অনুসরণ করবা না, আমি শিওর, বুঝছো। তো যার কারণে বাংলা ব্যাকরণের নাম্বার কম আসবেই। এখন দেখো, তোমাদের বাংলা ব্যাকরণে কি কি আছে, এইগুলো একটু দেখে নেওয়া আমাদের প্রয়োজন। এই যে ম্যাডাম এখন আইছে। তো বাংলা ব্যাকরণে আমাদের বাংলা ব্যাকরণে আমাদের কি কি দেখে নেওয়া প্রয়োজন, একটু ভালোভাবে তাকাই দেখো, বুঝছো। বাংলা ব্যাকরণে নর্মালি কি কি আসে, এই জিনিসগুলো আসে, বুঝছো। তোমাদের সিলেবাসে কি কি আছে ভালোভাবে দেখে নাও। তো এর বাইরে কোনো কিছু যদি থাকে, তাইলে আমাকে বলবা, আমি সেগুলাও দেখাই দিব। বাট আপাতত এই জিনিসগুলা দেখো যে বাংলা ব্যাকরণে এইগুলাই থাকে নর্মালি। একটা হচ্ছে তোমার পারিভাষিক শব্দ থাকে অথবা অনুবাদ থাকে। তো এখন পারিভাষিক শব্দ জিনিসটা কি, এটা নিয়ে আমি অল্প একটু কথা বলবো, খুব বেশি না। অল্প একটু কথা বলতে চাই যে পারিভাষিক শব্দ কাকে বলে। পারিভাষিক শব্দ মানে অন্য ভাষার শব্দ, বুঝছো। যেমন ধরো চেয়ার, চেয়ার, টেবিল, এই যে অন্য ভাষার যে শব্দগুলো, কলম, বুঝছো, অন্য ভাষার যে শব্দগুলো, এই রিক্সা, রিক্সা, তো অন্য ভাষার শব্দগুলো আমাদের ভাষায় চলে আসছে। বাট ওই শব্দগুলোর আমাদের নিজস্ব রূপ
কোনটা, সেটাই হচ্ছে পারিভাষিক শব্দের মূল বিষয়টা। পারিভাষিক শব্দে আমরা শিখি যে ইংলিশ ভাষা বা যে কোনো ভাষার শব্দ আমরা বাংলা ভাষায় কিভাবে রিপ্রেজেন্ট করি, আমাদের ওইটা লিখতে হয়। তো পারিভাষিক শব্দ অনেক সময় এটাকে আমাদের ওয়ার্ড মিনিং এর মতন মনে হইতে পারে, আর এইভাবেই আমরা পড়ে থাকি যে পারিভাষিক শব্দ মানে হচ্ছে ওয়ার্ড মিনিং, তোমাকে ইংলিশে লিখে দেওয়া থাকবে, তোমাকে বাংলায় লিখতে হবে। এই পারিভাষিক শব্দে 15টা থাকে, অ্যান্ড 15টার মধ্যে তোমাকে 10টা অ্যান্সার করতে হয়। তো 15টার মধ্যে 10টা যদি লিখতে পারো, মানে ওয়ার্ড মিনিং যদি লিখতে পারো 10টা 15টার মধ্যে, তাইলে কিন্তু অঙ্কের মতন তুমি 10-এ 10 পাবা। বাট কথা হলো যে অনেকের এই জিনিসটা ভয় লাগে, অনেক অনেক এমন এমন কিছু ওয়ার্ড থাকে যে ওয়ার্ডের মিনিং আসলে আমরা জানি না, বুঝছো, অনেক কঠিন কঠিন কিছু ওয়ার্ড থাকতেই পারে। সেই ক্ষেত্রে একটা অথবা থাকে, সেটা হলো অনুবাদ। তোমাকে একটা প্যাসেজ দিয়ে দিবে, দেন ওই প্যাসেজটাকে তোমার বাংলায় অনুবাদ করতে হবে। আমার কাছে অনুবাদটা লেখা আরো বেশি সহজ মনে হয়, কিন্তু কারোর যদি পারিভাষিক শব্দ 10টা কমান পড়ে যায়, তাইলে সে কোনোভাবেই অনুবাদ লিখবা না, সে পারিভাষিক শব্দই লিখবা। কারণ কি, পারিভাষিক শব্দ অঙ্কের মতন নাম্বার, যে কয়টা লিখবা সে কয় নাম্বার, কিন্তু অনুবাদে কিন্তু টিচার চাইলে 2-1 নম্বর হাতে রেখে দিতে পারে, এটা টিচারের ইচ্ছা, বুঝছো। তো আমাদের পারিভাষিক শব্দে কত নাম্বার থাকে, আমাদের পারিভাষিক শব্দে 10 নম্বর থাকে। আচ্ছা গেল। এর পরবর্তীতে আমাদের দিনলিপি বা প্রতিবেদন। আচ্ছা, দিনলিপি মানে হলো ডায়েরি। আচ্ছা, আমরা হচ্ছে অনেকে আছি এখানে, হয়তো বা কেউ নাই, বাট অনেকের একটা এরম শখ থাকে যে তারা হচ্ছে ডায়েরি লেখে। ডায়েরি লেখা মানে কি, সারাদিনে যা যা হলো সেইগুলো লিখে রাখা। তো তোমার আজকে যা হইলো ওইটা তুমি লিখে রাখছো, তো ওইটাই হচ্ছে তোমার দিনলিপি, বুঝছো। তো দিনলিপি খুব ইনফর্মাল একটা জিনিস, এটারে তুমি মনের মাধুরী মিশাই সুন্দরভাবে লিখতে পারো। কিভাবে লিখতে হয় সামনে আমরা আলোচনা করব, বাট দিনলিপি এটা কিন্তু খুব সুন্দর একটা জিনিস। আবার প্রতিবেদন আসতে পারে, দিনলিপি অথবা প্রতিবেদনের মধ্যে থেকে একটা তোমাকে লিখতে হইতে পারে। তো এখন প্রতিবেদন কি জিনিস, তোমাকে সংবাদপত্রে প্রকাশের জন্য, মনে করো যে তোমার এলাকাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, এখন তুমি তোমার যে কমিশনার আছে, বুঝছো, সেই কমিশনারের কাছে একটা প্রতিবেদন দিতে চাচ্ছ, বা তুমি কমিশনারের কাছে না, তুমি মনে করো যে জনস্বার্থে প্রকাশের জন্য পত্রিকায় একটা প্রতিবেদন লিখতে চাচ্ছ যে আমি অমুক এলাকার বাসিন্দা, তো আমার এলাকার তো আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই অবনতি ঘটেছে, এখন আমি জন কল্যাণের কারণ, জনকল্যাণের জন্য, জনস্বার্থের জন্য আমি একটা প্রতিবেদন একটা পত্রিকায় প্রকাশ করছি। তো তুমি একটা প্রতিবেদন পত্রিকায় প্রকাশ করতে পারো, এইটা হইতে পারে একটা ফরম্যাট। আরেকটা ফরম্যাট কি হইতে পারে, মনে করো যে তুমি একটা পত্রিকার স্থানীয় প্রতিনিধি, বুঝছো, হয় না, পত্রিকার প্রতিনিধি হয় না, তো মনে করো যে তুমি দৈনিক প্রথম আলো পত্রিকার একজন আঞ্চলিক প্রতিনিধি, বুঝছো। তো মনে করো যে তোমার বাড়ি যশোর 2 নম্বর ওয়ার্ডে, সদর 2 নম্বর ওয়ার্ডে, তো 2 নম্বর ওয়ার্ডে তুমি একজন প্রতিনিধি। তো ওই 2 নম্বর ওয়ার্ডে আইন শৃঙ্খলা পরিস্থিতি হইতে পারে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হইতে পারে, রোড খারাপ হইতে পারে, যে কোনো সমস্যা হইতে পারে, সেটা নিয়ে তুমি ওই প্রথম আলো পত্রিকায় একটা প্রতিবেদন দাখিল করছো, বুঝছো, এইটাই হলো প্রতিবেদন। তো প্রতিবেদন একটু ফর্মাল টাইপেরই হয়, বুঝছো। তো দিনলিপি সেই দিকটা অনেকটা ইনফর্মাল হয়। তো এইগুলা নিয়ে আমি কথা বলবো। তো এতে নাম্বার থাকে হলো 10, বুঝছো, 10 নাম্বার থাকে। তো দেখো আমি তোমাকে যেটা বললাম, এখানে যদি তুমি ইয়া লেখো, ওই যে তোমার পারিভাষিক শব্দ যদি 10টা হয়, তাহলে এখানে 10 পাওয়া কিন্তু কোনো ব্যাপার না, 10 কিন্তু পাওয়া যায়, পারিভাষিক শব্দ 10টা লিখলে 10 কিন্তু পাওয়া যায়। বাট তুমি যদি এই যে তোমার হচ্ছে দিনলিপি অথবা প্রতিবেদন তুমি যদি খুব ভালোভাবে লেখো, মানে একেবারে তুমি যদি 2-2.5 পৃষ্ঠা লিখে ফেলাও, তাইলে তুমি 9 পাইতে পারো, বুঝছো, 10-এ 10 হাত দিবে না, বুঝছো, বাট 9 দিবে, এতটুকু শিওর। যদি খুব ভালোভাবে লিখো, আমি যে প্রসেস বলবো ওই প্রসেসে যদি লেখো, তাইলে তুমি 9 পাবা, বুঝছো। আমি সব সময় এই দিনলিপি বলো, বৈদ্যুতিন চিঠি বলো, আমি সব সময় আউট অফ 10 আমি 9 করে পাতাম, সব সময়, অল টাইম, বুঝছো। যে কোনো পরীক্ষায় আমার 9-এর নিচে কখনো নাম্বার আসতো না। আচ্ছা, তো লেখার কিছু ক্যাটাগরি আছে, এগুলো বলবো অবশ্যই। আচ্ছা, এরপরে দেখো বৈদ্যুতিন চিঠি। বৈদ্যুতিন চিঠি মানে আমি তোমাকে বলি, সেটাকে নর্মালি বলতে পারি আমরা ইমেইল। ইমেইল, বুঝছো। তো নর্মালি আমরা ইমেইল যেভাবে লিখি, একটা ইমেইল আমি তোমাকে সামনে এনে দেখাবো যে আসলে ইমেইল জিনিসটা কি, কোন ফরম্যাটে লিখতে হয়, আমি ইমেইল এনে দেখাবো স্ক্রিনের পরে, কোনো সমস্যা নেই। আবেদনপত্র, আচ্ছা, ইমেইল অথবা আবেদনপত্র তোমাকে লিখতে হইতে পারে। তা আবেদনপত্র তো একটা ফর্মাল, বুঝছো, একটা ফর্মাল লেটার, তো ফর্মাল লেটার তো লিখতে পারো। বাট ইমেইল বা বৈদ্যুতিন চিঠি যেটা, এটা যদি চিঠি হয়ে থাকে, বুঝছো, যদি বন্ধুর কাছে লিখতে বলে, তাইলে তোমার ফর্মালিটি মেনটেন করার কোনো প্রয়োজন নেই, যা ইচ্ছা লিখে দাও বন্ধুকে, বুঝছো, বন্ধুকেই তো লিখবা। তো এতে আচ্ছা, এতক্ষণ শুনতে পাওনি কিচ্ছু?
আমি ঠিক মতো কিছুই শুনতে পারিনি। তা বলবা তো, বলো নাই তো তুমি আমাকে, তাইলে তো আমি একটু চেষ্টা করতাম। আচ্ছা সমস্যা নেই, একটু এখন কি ভালোভাবে শুনতে পাচ্ছ বলো? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। এ আবা, জি ভাইয়া। তুমি কি শুনতে পাচ্ছ ক্লিয়ার করে? স্নিগ্ধা, তোমার কি শুনতে প্রবলেম হচ্ছে কোনো? না না। অতএব তুমি না, একটা, বক হয়ে যাচ্ছে বাসায় বুঝছো। আমি বুঝতে পারিছি, আমি বুঝতে পারিছি, কোনো সমস্যা নাই। তুমি ওই যেইটুকু একটু বুঝতে অসুবিধা আছে, তুমি ওই, আমি তো রেকর্ডেড ক্লাস অবশ্যই দেবো, তুমি এটা একটু টান দিয়ে দেখে নিবা। তুমি তো একটু একটু দেখেছো, আর যেটা বুঝতে পারো না একটু টান দিয়ে দেখে নিবা। আর একটা ইয়ারফোন ইউজ করবা, বুঝছো? একটা ইয়ারফোন কিনে নিবা, 70-80 টাকার দাম। পড়ে গেছে। হ্যাঁ, এখন খাটের চিপায় পড়ে গেছে। হ্যাঁ, 70-80 টাকা দাম, একটা কিনে নিবা। তো যাই হোক, এখন আমি যদি বলি যে বৈদ্যুতিন চিঠি, তো এখন বৈদ্যুতিন চিঠি মানে হচ্ছে ইমেল। নর্মালি ইমেল কিভাবে লিখতে হয় এটা নিয়ে আমি কথা বলবো, অবশ্যই তোমাদেরকে দেখাবো। আবেদনপত্র, আবেদনপত্র কিন্তু ফর্মাল মেইল, বুঝছো, বা ফর্মাল লেটার। এরপরে যদি বলি সারাংশ, সারমর্ম অথবা ভাব সম্প্রসারণ, এই জায়গাটায় একটা সুন্দর একটা বিষয় আমি দেখি সব সময়, যে সারাংশের সাথে এসএসসিতে দেয় সারমর্ম, মানে হয় তোমাকে সারাংশ লিখতে হবে, নাই তোমাকে সারমর্ম লিখতে হবে। মানে ব্যাপারটা তুমি আগে বোঝো। মানে বিষয়টা হলো, আগে এসএসসি তে তোমরা করে আসছো, হয় সারাংশ লিখবা নাই সারমর্ম লিখবা। ব্যাপারটা কিন্তু খুবই সুন্দর, মানে খুবই লজিক্যাল, যে সারাংশ নাই সারমর্ম। এখন কথা হলো, হয় তোমাকে সারাংশ অথবা সারমর্ম যে কোনো একটা লিখতে হবে, না হলে তোমাকে ভাব সম্প্রসারণ লিখতে হবে। এখন তুমি কও যে কোন বলদ কি ভাব সম্প্রসারণ লিখবে নাকি সারাংশ সারমর্ম লিখবে? তোমরা কি লিখবা বলো, সারাংশ সারমর্ম না ভাব সম্প্রসারণ? সারাংশ সারমর্ম। 100% তোমরা সবাই, মানে আমিও লিখতাম সারাংশ সারমর্ম, কারণ ভাব সম্প্রসারণ তুমি 1.5 পৃষ্ঠার কম লিখলে তোমার নাম্বার দেবে না। আর সেই ক্ষেত্রে সারাংশ সারমর্ম তুমি যদি 1.5 পৃষ্ঠা কোনোভাবে লিখে ফেলাও, তাহলে তো তোমার 1 নাম্বারও দেবে না। মানে বিষয়টা হলো, সারাংশ সারমর্ম যত ছোট লেখা যায়, আর ভাব সম্প্রসারণ, ভাব সম্প্রসারণ হলো যত বড় লেখা যায়। তাইলে সারাংশ সারমর্ম তুমি অল্প সময়ের মধ্যে লিখে কভার করতে পারবা, পাবা কত, 10। আবার ভাব সম্প্রসারণ তুমি একই নাম্বারের জন্য তোমার 1.5 পৃষ্ঠা লিখলেও তুমি 10-এ 10 নাও পাইতে পারো। মানে বিষয়টা হলো এই জায়গায়। তো বুদ্ধিমানের কাজ হলো সারাংশ অথবা সারমর্ম লেখা। তো আমি এই কাজটা করতাম, তোমরাও আশা করি এই কাজটাই করবা। কেউ ভাব সম্প্রসারণ লিখতে যাবা না, বুঝছো? সে যতই কমান পড়ুক না কেন, সারাংশ সারমর্মই লিখবা। আচ্ছা, এরপরও আমি যদি বলি যে আরেকটা আছে, সেটা হলো সংলাপ। সংলাপ মানে হচ্ছে ডায়লগ। ডায়লগ, ডায়লগ জিনিসটা হচ্ছে, ডায়লগে তোমরা কেউ নাম্বার পাও না, আশা করি। আমার কথা ফলো না করলে নাম্বার পাবাও না। বিষয়টা হলো, ডায়লগ আমরা যেটা করি, ইংলিশে যখন আমরা ডায়লগ লিখছি, বুঝছো, তখন আমরা হাই বলতাম হচ্ছে, হাই বলতাম হলো অর্ধেক পৃষ্ঠা ধরে, বাই বলতাম আর অর্ধেক পৃষ্ঠা ধরে, আর মূল কথা বলতাম 2 লাইন। আর একজনদের দিয়ে কথা বলাইতেই থাকতাম, আর একজন শুনতেই থাকতো। তো আরেকজন শুধু ইয়েস 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 বলে যেত, আর আরেকজন শুধু কথা বলতে থাকতো। তো ওরকম সংলাপ লিখলে নাম্বার পাবা না। সংলাপের যে সিস্টেম, সেই সিস্টেমটা আমি বলবো, একটু ছোট্ট করে বলে দিই। সেটা হলো, তোমার গ্রেটিং বা অভিবাদন, মানে কেমন আছো, কি বৃত্তান্ত, এইটা 1 লাইনের মধ্যে শেষ করতে হবে। আর বাই বলার সময় বা চলে যাওয়ার সময় বাই বলতে হবেও ঠিক 1 লাইনে। আর মাঝখানে সব কথা তোমার কনসেপচুয়াল কথা হবে, এবং 2 বন্ধু একসাথে আলোচনা করতে হবে, 2 বন্ধুকে আলোচনা করার সুযোগ দিতে হবে। তুমি যদি শুধু নিজে আলোচনা করো, আরেকজনের দিয়ে হ্যাঁ হ্যাঁ বলাও বা না না বলাও, হবে না, কিন্তু নাম্বার পাবা না। 2জনকে একই কথা বলার সুযোগ দিতে হবে, একইভাবে কথা বলার সুযোগ দিতে হবে, তাইলে তুমি নাম্বার পাবে। এবং সংলাপ খুব বেশি বড় দরকার নাই। তুমি নর্মালি ডায়লগ, মানে সংলাপ করবা, মানে কথোপকথন করবা হচ্ছে, 20টা কথোপকথন করলেই হবে। মানে তুমি কথা বললেও কথা বললে এইভাবে 10-10-20 বার কথা বললেই হবে, কিন্তু কনসেপচুয়াল কথা বলতে হবে, বুঝছো? এবার যদি বলি যে খুদে গল্প, দেখো, খুদে গল্প বিষয়টা হচ্ছে, আমরা যেটাকে বলতাম যে তোমাকে একটা, নর্মালি একটা টপিক দিয়ে দিবে। এখন এই টপিকের পরে তোমাকে নিজের মনের মাধুরী মিশায় একটা গল্প রচনা করতে হবে। এখন তোমার রাইটিং স্কিল যদি হুমায়ুন আহমেদের মতন না হয়, তাইলে আমি বলবো খুদে গল্প তোমার লেখার দরকার নেই। কারণ আমাদের যে টিচাররা, বাংলার যে টিচাররা, তারা এমনি খুদমুদে। আর তুমি গল্পের মধ্যে যদি তোমার
ছোট গল্পে ভাবনা আসে, মানে ছোট গল্পের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে আলাদা, বুঝছো? রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্পের জনক, তিনি একটা ছোট গল্পের বৈশিষ্ট্য বলছিলেন। তোমার গল্পে যদি ওই বৈশিষ্ট্য পাওয়া না যায়, এবং গল্পের মধ্যে গল্প পড়ে যদি এটা গল্প, ছোট গল্প ফিল না আসে, গল্পের মধ্যে যদি সেই ভাব পাওয়া না যায়, কখনোই তুমি নাম্বার পাবা না। তাই আমি বলবো যে যাদের রাইটিং স্কিল ঔপন্যাসিকদের মতন না বা রাইটারদের মতন না, তারা চেষ্টা করবা যে সংলাপ লেখার জন্য। অবশ্য আমি ক্ষুদে গল্প লিখতাম সব সময়। তোমাদের যাদের স্কিল তোমার হচ্ছে ক্ষুদে গল্প লেখার মতন, যে যারা অনেক ভালো লিখতে পারো, যাদের লেখার হাত ভালো, তারা অবশ্যই ক্ষুদে গল্প লিখবা। আর যাদের লেখার হাত মনে হয় যে আমি ওই রকম ভাবে মানুষের মন আকর্ষণ করতে পারবো না লেখা দিয়ে, তারা হচ্ছে সংলাপ লিখবা। আচ্ছা, তো সংলাপে বা 10 নম্বর। আচ্ছা, এরপরে যদি বলি যে প্রবন্ধ রচনা, দেখো প্রবন্ধ রচনা করবা বা রচনা লিখবা, তো রচনা লিখলে নর্মালি তুমি কত পাবা? তুমি 20 নাম্বার পাবা, বুঝছো? তো রচনায় নর্মালি তুমি যদি কোনো রকম কষ্ট মষ্ট করে 18 তুলতে পারো, তাইলে তো এনাফ, বুঝছো? তো দেখো, আমাদের 70-এর মধ্যে আমরা চেষ্টা করব যে এইটাই আমরা প্রত্যেকটাই 9 করে রাখার চেষ্টা করব। 9 করে রাখা একেবারে কঠিন কিছু না, খুবই সহজ বিষয়। তুমি টেস্ট পরীক্ষায়ও 9 করে রাখতে পারবা, ভালো লিখলেই 4 নাম্বার দিবে। কিন্তু চেষ্টা করবা যে আমার যেন কোনোভাবেই 9-এর চেয়ে কম না আসে, তাইলে কিন্তু পরীক্ষার রেজাল্ট ভালো হবে না, বুঝছো? প্রত্যেকটা টপিকে আমার যেন অন্তত 9 করে নাম্বার আসে, বুঝতে পারছো? তো আমরা সামনের দিকে যাই। তো দেখো, পারিভাষিক শব্দ নিয়ে আমি তোমাকে কি বলবো? পারিভাষিক শব্দ নিয়ে আমি কয়েকটা কৌশল বলতে পারি, বাট সত্য কথা বলতে পারিভাষিক শব্দ তোমাকে পড়তে হবে, তাছাড়া কোনো উপায় নেই। মানে পৃথিবীতে পারিভাষিক শব্দ পড়া ছাড়া আর কোনো উপায় নাই পরীক্ষাতে ভালো করার, কারণ পারিভাষিক শব্দ কোনো রুলস নাই, এটা জাস্ট অনুবাদ। তোমাকে অনুবাদ পড়তে হবে, বুঝছো? তোমাকে পড়ে মেমোরাইজ করে রাখতে হবে, মনে রাখতে হবে। তো তাছাড়া কোনোভাবে পারিভাষিক শব্দে 10-এ 10 পাওয়া কিন্তু সম্ভব না। তুমি অনুবাদ লিখতে পারো, যেটা আমরা ট্রান্সলেশন বলি, তো ট্রান্সলেশন তো সবাই মোটামুটি পারো, তুমি ওইটা লিখতে পারো। ওইটা লিখতে তুমি নর্মালি ইংলিশকে বাংলা করবা, ঠিক আছে? বাট পারিভাষিক শব্দ কিন্তু একটু ব্যাপার আছে, মেমোরাইজ করার ব্যাপার আছে। তো এখন আমি যদি বলি যে তুমি কোনটার উত্তর করবা, বুঝছো? এই দেখো, আমি নর্মালি বলছি যে আপনি কোনটার উত্তর করবে, মানে তুমি কোনটার উত্তর করবা সেটা নিয়ে আমি তোমাকে একটু কথা বলবো। যে তুমি পারিভাষিক শব্দ, দেখো এখন পারিভাষিক শব্দ নিয়ে তুমি যদি বলো, তাহলে পারিভাষিক শব্দে আমি একটু আগে বলছিলাম যে এটা 15টা শব্দ থাকবে এবং 10টা উত্তর দিতে হবে, ঠিক আছে? সঠিক উত্তর দিলে তোমার নাম্বার কাটার কোনো সুযোগ থাকবে না। মানে এটা অঙ্কের মতন, মানে টিচার ইচ্ছা করলেও তোমার নাম্বার কোনোভাবে কাটতে পারবে না। কিন্তু তুমি যদি অনুবাদ লেখো, তাইলে অনুবাদের যেই শুধুমাত্র তুমি রোবটের মতন অনুবাদ করলে কিন্তু টিচার নাম্বার দিবে না, তোমার ভাব সহ অনুবাদ করতে হবে। মানে ওই যে রাইটার কি বলতে চাইছে, তার মনের ভাব, আবেগ, ওই আবেগ কিন্তু অনুবাদের মধ্যে প্রকাশ পাইতে হবে। তোমার যদি রোবটের মতন অনুবাদ করে দাও, চ্যাট জিপিটির মতন অনুবাদ করে দাও, তাইলে কিন্তু কোনোভাবেই তুমি টিচার তোমাকে নাম্বার দিবে না, বুঝছো? তোমাকে নাম্বার পাইতে হলে কি করতে হবে বলো তো? তোমার ওই ভাব সহ অনুবাদ করতে হবে। যদি করতে পারো, তাইলে তোমার হচ্ছে নাম্বার পাবা। বাট অনেক সময় সঠিক ভাব যদি প্রকাশ না পায়, তাহলে শিক্ষক 1 থেকে 2 নম্বর কিন্তু কম দিতে পারে। তাই পারিভাষিক শব্দ নিরাপদ যদি তুমি পারো। আর যদি তোমার পারিভাষিক শব্দ 10টা কমান না আসে, আমি বলবো তুমি অনুবাদ লেখো, বুঝছো? তো এখন কথা হলো, দেখো পারিভাষিক শব্দে 10-এ 10 পাওয়ার যে নিনজা টেকনিক নিয়ে আমি কথা বলি। দেখো, পারিভাষিক শব্দে 10-এ 10 তুমি পাইতে পারো, এবং হুবহু 10টাই তোমার কমান আসতে পারে, মানে 10টাই কমান আসবে পারিভাষিক শব্দ। কিভাবে? আমি যদি বলি যে বিগত 5 বছরের বোর্ড প্রশ্নগুলা তুমি যদি একটু পড়ো পারিভাষিক শব্দের, বিগত 5 বছরের বোর্ড প্রশ্ন, আর কিচ্ছু পড়া লাগবে না, বুঝছো? বিগত 5 বছরের বোর্ড প্রশ্নগুলো যদি পড়ো, তাইলে দেখবো হুবহু হুবহু কমান আসবে, হুবহু 10টা কমান পেয়ে যাবে যদি বিগত 5 বছরের পারিভাষিক শব্দগুলো তুমি পড়তে পারো। আচ্ছা, এরপরে যদি বলি বানান ভুল করা যাবে না। যদি তুমি বানান ভুল করো, তাইলে কিন্তু পারিভাষিক শব্দে তুমি পুরো নাম্বার কাটা যাবে, বুঝছো? এরপরে একই শব্দের যদি একাধিক অর্থ থাকে, যেটি সবচেয়ে প্রচলিত সেটা লিখতে হবে, বুঝছো? একই শব্দের যদি অনেকগুলো অর্থ থাকে, তাইলে যেইটা সবচেয়ে সুইটেবল সেটা লিখবা। আচ্ছা, 15টির মধ্যে 10টির সম্পর্কে 100% নিশ্চিত, কেবল সেইগুলাই তুমি লিখবা, বুঝছো? এইগুলা তো একেবারে নর্মাল বিষয়, এগুলা একেবারে নর্মাল বিষয়। বাট আমি আরো কিছু তোমাকে একটু দেখাইতে চাই, যদি আমি দেখাই, তাইলে আমি নর্মালি তোমারে এইখানে একটু লক্ষ্য করো, এই যে এইখানে একটু লক্ষ্য করো, যে আমি তোমার যে নর্মালি বলি যে পড়াবেন না আজকে? কোনটা? উপসর্গ।
আজকে আমরা রিটেন সাইড নিয়ে কথা বলছি না, রিটেন সাইড সব কভার করে যদি সময় থাকে উপসর্গ পড়াই দেব। আচ্ছা তুমি যদি বলো আমি এই টপিক শেষ করে পড়াই দিচ্ছি, উপসর্গ পড়ানো এত কঠিন কিছু না, আমি পড়াই দিচ্ছি। আচ্ছা তো এখন কথা হলো যে দেখো পরীক্ষার সময় দেখো পারিভাষিক শব্দগুলো তুমি দেখো, এই দেখো এই ধরনের পারিভাষিক শব্দগুলো আসতে পারে পরীক্ষাতে, বুঝছো? তো দেখো জোন মানে অঞ্চল, অট মানে শপথ, গ্যালাক্সি মানে ছায়াপথ। তো এই কোয়ালিটির যে উপসর্গগুলো আছে দেখো, আনবার্ন মানে হচ্ছে শহুরে। তো এই উপসর্গগুলো কিন্তু তোমাকে অবশ্যই পড়তে হবে, তাইলে তুমি পারবা। আচ্ছা তো এখন কথা হলো যে এই তোমার এখন তুমি আমাকে যেটা বললে সেটা হচ্ছে উপসর্গ। আচ্ছা দিনলিপি পড়ানোর আগে আমি একটু উপসর্গটা একটু পড়াই দিই। দেখো উপসর্গ, উপসর্গ আচ্ছা উপসর্গ মানে কি? উপসর্গ মানে হলো আমি যদি বলি যে উপসর্গকে বাংলায় কি বলে জানো? উপসর্গকে বাংলায় বলা হচ্ছে প্রিফিক্স। প্রিফিক্স মানে যেটা শব্দের আগে বসবে, বুঝছো? যেটা সরি ইংলিশে বলে প্রিফিক্স। তো প্রিফিক্স কি? শব্দের আগে বসবে, বুঝছো? তো এখন শব্দের আগে বসে মানে উপসর্গের বিষয়টা আমি তোমাকে বলি। উপসর্গের নিজের কোনো অর্থ নাই, মানে উপসর্গের নিজের টোটালি কোনো অর্থ নেই। উপসর্গ কয়েক প্রকারের হতে পারে, বিদেশি উপসর্গ, বাংলা উপসর্গ, তারপরে খাঁটি বাংলা উপসর্গ, আর বিভিন্ন উপসর্গ হইতে পারে। তো উপসর্গ কত প্রকার কি কি এইটা পরীক্ষাতে খুবই কম আসে, তাও আমার শিটে আছে, আমি তোমাকে বলে দিব। বাট উপসর্গ নিয়ে যেই প্রশ্ন, হ্যাঁ বলছি সমাসের মানে অথবাতে কি আসে? উপসর্গ ওই যে মানে কি কি ওই এটা তো বেশি না, দুইটা প্রশ্নই আসে না? ও- ওই দুইটা করাই দিলে ওইটাই তো পড়াচ্ছি আমি, ওইটাই তো পড়াচ্ছি। তো উপসর্গ থেকে যে প্রশ্নটা আসে বা যেই প্রশ্নটা তোমার আসবে আমি সেটা তোমাকে বলি। সেটা হলো দেখো উপসর্গের মূলত কোনো অর্থ নাই। যেমন এই যে বুঝছো? একটা উপসর্গ। এরপর যদি বলি যে পরি, একটা উপসর্গ। এরপরে এরপরে আমরা যদি বলি বি, একটা উপসর্গ, বুঝছো? এই যে এইগুলো সব কিন্তু একটা উপসর্গ। বাট এই যে উপসর্গগুলা, এই উপসর্গগুলার কিন্তু নিজের কোনো মানে নেই। আমি যদি তোমাকে বলি যে উ, উপ, উপর কি কোনো মানে আছে? নাই কিন্তু। পরির কি আলাদা কোনো মানে আছে? নাই কিন্তু। আচ্ছা তারপর বির আলাদা কোনো মানে আছে? নাই কিন্তু। কিন্তু আমি যদি একটা কাজ করি, মনে করো একটা স্বাধীন শব্দ আছে, যে শব্দের একটা অর্থ আছে। যেমন আমি তোমাকে বললাম হার, হার মানে কি বলো তো? হার মানে হইতে পারে অলংকার বা পরাজিত হওয়া হইতে পারে। তো এখন এই যে স্বাধীন একটা অর্থ, এই স্বাধীন একটা অর্থের একটা শব্দ, এই শব্দের আগে আমি উপসর্গ যদি ইউজ করি তাহলে সম্পূর্ণরূপে এই যে শব্দ, এই শব্দের অর্থ চেঞ্জ হয়ে যাবে, বুঝছো? যেমন আমি যদি বলি আমি যদি বলি পরি, আমি যদি বলি বুঝছো? তো উপহার, পরিহার, বিহার তিনটে কিন্তু আলাদা শব্দ হয়ে গেল। তাইলে আমি কি বলতে পারি? উপসর্গ নিজের কোনো অর্থ নেই, তার মানে উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থবোধকতা আছে। এই প্রশ্নটা পরীক্ষাতে তোমার আসবে যে প্রমাণ করো যে উপসর্গের অর্থবাচকতা নেই তবে অর্থবোধকতা আছে। মানে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, তবে উপসর্গ অন্য শব্দের সাথে বসে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে পারে। তো তুমি এটা কিন্তু খুব সুন্দরভাবে লিখতে পারবা, তাই না? যে উপহার, বিহার, পরিহার, তারপর সমাহার, আমি বলতে পারি সমাহার, তাই তো? তার মানে আমি জাস্ট এই যে হারের সাথে দেখো এই উপসর্গগুলো যোগ করলে আমার কিন্তু অর্থ ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু খুব ইজি একটা প্রশ্ন। এন্ড এই প্রশ্ন আমি মুখ দিয়ে যা বললাম শুধু এইগুলো লিখলেই হবে, আর কিচ্ছু করতে হবে না। আমি মুখ দিয়ে যা বললাম সেইগুলো লিখলেই হবে, আর কিচ্ছু করতে হবে না, ঠিক আছে? আর কিচ্ছু করতে হবে না, আমি যেগুলো বললাম ওইগুলো বললেই হবে। দাও ওয়েট, একটু কল রিসিভ করি। আবার মনে হয় হ্যালো, হ্যাঁ পড়াচ্ছি। তাইলে আমার কথা কি বুঝছো বলো তো? বলো তোমার কি সমস্যা? এটা আবার একটু বলেন। আচ্ছা উপসর্গের অর্থবাচকতা নেই তবে অর্থবোধকতা আছে। উপসর্গের কোনো অর্থবাচকতা নেই মানে এর নিজস্ব কোনো অর্থ নেই, তবে ওর অর্থবোধকতা আছে, তার মানে ও নিজে অর্থ তৈরি করতে পারে। যেমন তুমি উপ, তার সাথে হার যোগ করলে, তুমি তার সাথে
হার যোগ করলে দেখো এই যে হার মানে কিন্তু পরাজিত হওয়া ছিল, বাট তুমি যখন উপযোগ করছো তখন কিন্তু এটা হয়ে গেল উপঢৌকন, বা বিহার যোগ করছো একটা স্থানের নাম। তো দেখো তুমি যখনই উপসর্গ অ্যাড করছো তখন কিন্তু সম্পূর্ণ এই যে শব্দের অর্থগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইটাই কিন্তু আমার মূল কাহিনী, বুঝছো আমার কথা কি, বুঝছো এবার? হ্যাঁ ভাইয়া বুঝছি। তো এইটাই হচ্ছে উপসর্গের অর্থবাচকতা নেই, তবে অর্থবোধকতা আছে। আচ্ছা, এখন আমরা দিনলিপি নিয়ে একটু পড়াশোনা করতে চাই। আচ্ছা, তার আগে বলো তো, আভা স্নিগ্ধা, তোমরা এতক্ষণ যা পড়াইছি বুঝছো কিনা? জি ভাইয়া বুঝেছি। স্নিগ্ধা বুঝছো? জি ভাইয়া। ঘুমাচ্ছ তুমি? হ্যাঁ, না, শুয়ে শুয়ে ক্লাস করো না, ওঠো ওঠো। আমি বুঝতে পারছি। কিন্তু আচ্ছা, যশোরে রোদ উঠেছে আজকে? দুপুরের দিকে একটু উঠছিল। ও, আমাদের এখানে 7 দিন পরে রোদ উঠেছে আজকে। হ্যাঁ হ্যাঁ, বাতাস প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা বাতাস। আচ্ছা, এই শুরু করি, আসো। তো দেখো, দিনলিপি, আচ্ছা, তো এখন কথা হলো যে আমাদের, এই চুপ, পড়ে, আমাদের দিনলিপি নিয়ে আমরা একটু পড়াশোনা করি। দিনলিপি মানে হলো নর্মালি ডায়েরি লেখা, বুঝছো? তো নর্মালি আমরা যেভাবে ডায়েরি লিখি, আমরা ডায়েরি বা প্রতিবেদন এইভাবে লিখবো। তো আসো, তো এখন কথা হলো যে দিনলিপি লিখবো নাকি প্রতিবেদন লিখবো, এটা একটা কথা হইতে পারে। তো এখন দিনলিপি অনেক সময় ব্যক্তিগত আবেগের বিষয় হয়ে দাঁড়ায়, সঠিক ভাষা প্রয়োগ না করলে নম্বর কমে যেতে পারে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। এই যে দিনলিপিতে তোমার আবেগ ব্যবহার করতে হবে প্রচুর পরিমাণে। তুমি যদি সঠিক আবেগ প্রয়োগ করতে না পারো, তোমার মনের মাধুরী না মিশাইতে পারো, তাইলে কিন্তু তুমি দিনলিপিতে নাম্বার পাবা না। এটা মাথায় রেখো। আচ্ছা, আর প্রতিবেদন, প্রতিবেদন তোমার জন্য বেস্ট চয়েস হইতে পারে যদি তুমি ফর্মাল লেখো। মানে বিষয়টা হচ্ছে, প্রতিবেদন একটা নির্দিষ্ট কাঠামো আছে, ওই কাঠামো বা ফরম্যাট যদি ঠিক থাকে এবং তথ্য উপস্থাপনা যদি ঠিক হয়, তাইলে তুমি সহজেই কিন্তু ভালো নাম্বার পাইতে পারো। তো এখন সিদ্ধান্ত নিবা যে তুমি দিনলিপি লিখবা নাকি প্রতিবেদন লিখবা। আমি তোমাকে ফরম্যাট দুইটাই দেখাই দিব। তো দেখো, প্রতিবেদনের যে কাঠামোটা, দেখো দিনলিপির কোনো কাঠামো নাই, তুমি জাস্ট ডেট দিয়ে লেখা শুরু করে দিবা, বুঝছো? তো কিন্তু আমাদের প্রতিবেদনের একটা কাঠামো আছে। তো মাথায় রেখো যে তুমি কাঠামো অনুযায়ী যে কোনো জিনিস লিখলে তোমার নাম্বার পাওয়ার পসিবিলিটি কিন্তু বেড়ে যায়, বুঝছো? বাট ছাড়াবেড়া করে লিখলে কিন্তু নাম্বার পাবা না। তাইলে আমরা প্রতিবেদন যদি তুমি লিখতে চাও, তাইলে সবচেয়ে তোমার জন্য ভালো চয়েস হবে। কিন্তু তোমার চয়েস তো তোমাকেই করতে হবে, আমি অবশ্যই তোমাকে করে দিব না, আমি দুইটাই বললাম তোমাকে। এখন কথা হলো, আমাদের প্রতিবেদনের কাঠামো কেমন দেখো। সংবাদপত্রে প্রকাশের জন্য একটা প্রতিবেদনের তোমার একটা শিরোনাম দিতে হয়, যে একটা আকর্ষণীয় শিরোনাম, যে তুমি কি বিষয়ে তোমার প্রতিবেদন প্রকাশ করতে চাচ্ছ। তুমি কি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে লিখছো, সামাও তুমি যে কোনো কিছু নিয়ে লিখতে পারো। এরপরে নিজস্ব প্রতিবেদক, আচ্ছা, শুরুতে স্থান এবং তারিখ উল্লেখ করতে হবে এবং লিখতে হবে যে তুমি নিজস্ব প্রতিবেদক কিনা, আমরা ফরম্যাট দেখবো অবশ্যই। এরপরে মূল অংশ, ঘটনার বিবরণ দিতে হবে এবং নিরপেক্ষভাবে ঘটনা তুলে ধরতে হবে, একেবারে নিরপেক্ষভাবে ঘটনা তুলে ধরতে হবে। কখনোই তুমি ঘটনার মধ্যে তোমার নিজের সুবিধা অসুবিধা উল্লেখ করতে পারবা না, বুঝলে? তুমি মনে করো যে সংবাদ সংগ্রহ করতে যে 2টা মাইর খেয়েছো, তো এটা বলতে পারবা না যে আমি এই সংবাদ উপস্থাপন করার জন্য 2টা মাইর খাইছি। তোমার নিজের কোনো কথা তুমি বলতে পারবা না, যা বলতে হবে সব জনগণের সাথে কথা বলতে হবে। এইটাই হচ্ছে সাংবাদিকতার মূল বিষয়। এরপরে যদি বলি এই সমাপ্তি হবে কিভাবে, এই যে ঘটনা বা তুমি যে বিষয় নিয়ে লিখছো, এই ঘটনার প্রভাবটা কি, বুঝছো? এই ঘটনার জন্য তুমি কেন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ আশা করছো, এই সম্পর্কে তোমার অবশ্যই লিখতে হবে। এখন কথা হলো, আমরা একটা ফরম্যাট দেখে আসি, চলো। দিনলিপি বা প্রতিবেদনের একটা ফরম্যাট দেখে আসি, চলো। দেখো ফরম্যাট, দেখো ফার্স্টে আমরা কি করলাম, আমরা কিন্তু ফার্স্টে এই দেখো একটা আকর্ষণীয় শিরোনাম লিখলাম। এইভাবে দেখো, খাতায় আমাদের নরমালি এইভাবে মার্জিন থেকে এইভাবে আমার হবে, বুঝছো? উপরে প্রথমে শিরোনাম, তারপরে আমাদের নিজস্ব প্রতিবেদক, স্থান আর তারিখ, এইভাবে লিখতে হবে, নিজস্ব প্রতিবেদক, তারপরে কমা দিয়ে স্থান আর তারিখ, এটা লিখে দিবা। তারপরে এখানে তোমার হচ্ছে প্রথম প্যারা, প্রথম প্যারায় তুমি কি লিখবা, ঘটনার মূল বিষয় সংক্ষেপে লিখবা, বুঝছো? কে, কি, কখন, কোথায়, এই বিষয়ে তুমি লিখবা, যে তুমি যেই বিষয় নিয়ে লিখতে চাচ্ছ সেই বিষয়টা কি, কখন হয়েছে, কি বৃত্তান্ত, সবকিছু তুমি প্রথম একটা প্যারার মধ্যে লিখবা। এরপরে ওই প্যারাটা শেষ হয়ে গেলে তারপরে আরেকটা প্যারা দিবা, দিয়ে কি লিখবা, ঘটনার বিস্তারিত বিবরণ,
কারণ, ওই ঘটনার কারণে কি কি হয়েছে, ওই ঘটনা কোন কারণে হয়েছে, তারপরে ঘটনার ফলাফল কি, এবং ভুক্তভোগী এবং প্রত্যক্ষদর্শীর মতামত। এইটা খুবই ইম্পর্টেন্ট। তুমি তোমার নিজের কথা বলতে পারবা না, কিন্তু তুমি একটা কথা বলতে পারবা যে মনে করো যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, তো এই সম্পর্কে একটা লোক এই কথা বলছে, অমুক লোক এই কথা বলছে, তুমি তার নাম সহ বলবা যে দিনমজুর ও শ্রমিক রহিমউদ্দিন, তার ভাষ্য মতে এরাম এরাম হয়েছে, বুঝছো? তুমি বলতে পারো যে অমুকের অমুক চার দোকানের চাওয়ালা অমুক এই কথা বলছে, বলতে পারো যে রাস্তার পথশিশু সে এই কথা বলছে। তো তুমি এইভাবে সবকিছু বলতে পারো যে প্রত্যক্ষদর্শীরা কি বলেছে, বুঝছো? তো মানুষের মতামত অবশ্যই তোমার উল্লেখ করতে হবে। এরপরে 3 নম্বর যে প্যারা, এই প্যারায় সুপারিশ, মানে তুমি কি সুপারিশ করছো, মানে এই সমস্যার সমাধানের জন্য তুমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ কিভাবে করছো, মানে এইটাই কর্তৃপক্ষ কিভাবে পদক্ষেপ নিতে পারে সেই সম্পর্কে লিখতে হবে। আচ্ছা, আমরা এবার একটা নমুনা দেখে আসি। দেখো, নমুনা উত্তর। মনে করো যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং মানব জীবনের নাভিশ্বাস, এইটা হচ্ছে আমার হচ্ছে প্রতিবেদনের যেই হেডলাইন, সেটা হলো এইটা। আমি প্রথমে বলছিলাম না যে আকর্ষণের শিরোনাম, তো দেখো আকর্ষণের শিরোনাম দিছি আমি, যে আমাকে পরীক্ষাতে বলছে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সংক্রান্ত একটা প্রতিবেদন লিখতে। তো আমি নর্মালি এইভাবে লেখা শুরু করলাম যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানব জীবনে বা জনজীবনে নাভিশ্বাস, বুঝছো? এইটা হচ্ছে আমার একটা আকর্ষণীয় শিরোনাম, যেই শিরোনাম মানুষকে পেপার পড়ার প্রতি আকৃষ্ট করবে। এরপরে আমি নরমালি কি লিখলাম, নিজস্ব প্রতিবেদক, ঢাকা 12ই ডিসেম্বর 2024। নরমালি আমি সামাও একটা ডেট দিয়ে দিলাম, তোমার মন মতন তুমি ডেট দিয়ে দিবা, ডেট উল্লেখ করা যদি থাকে সেই ডেটটা দিবা, বুঝছো? আর এখানে নিজস্ব প্রতিবেদকের জায়গায় অন্যান্য প্রতিবেদকের কথা উল্লেখ করা থাকতে পারে পরীক্ষায়। নিজস্ব প্রতিবেদকের জায়গায় তোমার যেই প্রতিবেদক উল্লেখ করা থাকবে তুমি সেইটা লিখবা। আচ্ছা, তো এবার নরমালি দেখো প্রথম প্যারায় আমাদেরকে কি ব্যাখ্যা করতে হবে। দেখো, প্রথম প্যারায় আমাদেরকে মূল বিষয় লিখতে হবে, কে কি কখন কোথায় সেটা লিখতে হবে। তো দেখো আমরা কি লিখছি, সাম্প্রতিক বিষয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের, দেখো কি লিখছে, সাম্প্রতিক সময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনে দুর্বিষহ হয়ে উঠেছে। চাল ডাল থেকে শুরু করে সবজির বাজার সবই এখন জনসাধারণের ক্রয় ক্ষমতার বাইরে। মানে আমি মূল কাহিনীটা কিন্তু আগে ব্যাখ্যা করে নিলাম, বুঝছো? আমি ছোট করে লিখছি, অবশ্যই অল্প করে লিখছি, এইটুক লিখলে তোমরা নাম্বার অবশ্যই পাবা না, কিন্তু আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি যে প্রথমে যে প্যারাটা আমি লিখবো সেই প্যারাটা আমি কি ব্যাখ্যা করব, বুঝছো? এর পরের প্যারায় দেখো আমি কি ব্যাখ্যা করব, যে ঘটনার বিস্তারিত বিবরণ এবং এর কারণ এবং ফলাফল। দেখো এখানে দেখো আমি লিখছি যে বাজার ঘুরে দেখা যায়, এই যে একটা সাংবাদিকের যে কাজটা, এই যে সাংবাদিকের যেই ভাষাগুলো, এই ভাষাগুলো ইউজ করতে হবে অবশ্যই। বাজার ঘুরে দেখা যায় গত এক সপ্তাহের ব্যবধানে প্রতিটি সবজির দাম কেজিতে 10 থেকে 15 টাকা বেড়েছে। এই দেখো দ্রব্যমূল্যের দাম যে বেড়েছে তার বিস্তারিত বর্ণনা হচ্ছে, কিন্তু বিক্রেতারা বলছেন সরবরাহের ঘাটতি, মানে কেন বেড়েছে, দাম কেন বেড়েছে সেটা ব্যাখ্যা করা হচ্ছে, কিন্তু যে বিক্রেতারা বলেছেন যে সরবরাহের ঘাটতি, পরিবহন খরচ বৃদ্ধি এর মূল কারণ। দেখেছো, কারণটা বলে ফেলছে। এরপরে ক্রেতারা অভিযোগ করছে, মানে এর যেই প্রভাব যেটা পড়েছে, ক্রেতারা অভিযোগ করছে সিন্ডিকেটের কারসাজি, এই কৃত্রিম সংকট তৈরি হয়েছে, নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারগুলো সংসারের খরচ মেটাতে হিমশিম খাচ্ছে। মানে এর ফলাফল হিসেবে কি হচ্ছে, আমি দ্বিতীয় প্যারায় সেটা লিখলাম। এরপরে দেখো আমি 3 নম্বর প্যারায় কি লিখবো, দেখো 3 নম্বর প্যারায় লিখতে হবে সুপারিশ বা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ এবং সমাধানের পথ। দেখো বিশেষজ্ঞরা মনে করেন, এবার দেখো আমি বলছিলাম কিন্তু যে তোমার কোনো কথা তুমি এখানে লিখতে পারবা না, বুঝছো? এই জায়গায় তুমি লিখলে যে ক্রেতারা কি বলছে, বিক্রেতারা কি বলছে, আর নিচে তুমি যখন তুমি যখন পরামর্শ দিচ্ছ তখন তুমি নিজের নামে পরামর্শ দিচ্ছ না, তুমি কি বলছো যে বিশেষজ্ঞরা মনে করেন বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার না করলে এই পরিস্থিতি আরো ভয়াবহ হবে। সরকারের উচিত অবিলম্বে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং টিসিবির মাধ্যমে সুলভ মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম আরো সম্প্রসারিত করা। এটা কিন্তু তোমার কথা না, মাথায় রেখো, তোমার নিজের কোনো কথা তুমি এখানে বলতে পারবা না, এই কথাটা কিন্তু বিশেষজ্ঞের কথা, এই কথা তোমার কথা না। তার মানে একটা প্রতিবেদনে তুমি নিজের কোনো
কথা ঢুকাইতে পারবে না, সব লোকের কথা ঢুকাইতে হবে। তুমি শুধু সেই কথাগুলো কোট করে মানুষের সামনে প্রেজেন্ট করছো, তোমার নিজের কোনো মতামত এখানে গ্রহণযোগ্য না। তো এতটুকু মাথায় রাখলেই হবে। আর কথা হলো, আমি তো ছোট করে লিখে এখানে নিয়ে আসছি, বাট তোমার কিন্তু ছোট করে লিখলে হবে না, তোমার আরো তথ্য দিতে হবে, আরো কাহিনী করতে হবে, আরো অনেক কিছু বাড়াইতে হবে, আরো দু একজনের মতামত নিতে হবে, এইগুলা করতে হবে, তাইলে তুমি প্রতিবেদনে দেখা যাচ্ছে 9 পেয়ে যাবা। বুঝছো? এখন প্রতিবেদনের ভুল নিয়ে আমি যদি কথা বলি, আচ্ছা প্রতিবেদনের ভুলগুলা নিয়ে আমি নর্মালি যদি তোমার সাথে একটু কথা বলি, তাইলে প্রতিবেদনের সচরাচর ভুল যেগুলো, যে অনেকেই বুঝছো খামাকায় প্রতিবেদনে খামাকায়, এমনকি আমি নিজেও এক সময় প্রতিবেদনে খামাকতাম। তো প্রতিবেদনে তোমার খামাকা কিন্তু অপ্রয়োজনীয়, বুঝছো? তো একটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদনে তোমার হচ্ছে ওই খাম আঁকা লাগবে না, বুঝছো? একটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদনে মানে মনে করো যে তুমি এক জায়গার প্রতিবেদক, তো তোমার কেন খাম লাগবে? কিন্তু মনে করো যে তুমি একটা সাধারণ মানুষ, তুমি একটা পত্রিকার অফিসে একটা প্রতিবেদন পাঠাচ্ছ, সেই ক্ষেত্রে তোমার খাম লাগবে, কারণ তুমি তো ওদের চাকরি চাকরি করা লোক না। কিন্তু তুমি যদি ওদের নিজস্ব প্রতিবেদক হও, তাইলে তোমার খামটাম লাগবে না। তো আমি যেটা বলি সেটা হচ্ছে, নর্মালি প্রতিবেদনে খাম আঁকানোর কোনো প্রয়োজন নাই, বুঝছো? আচ্ছা, এবং উত্তম পুরুষ, উত্তম পুরুষ মানে তোমার হচ্ছে উত্তম পুরুষ ব্যবহার করা যাবে না। উত্তম পুরুষ মানে বোঝো? সেটা হলো আমি, আমরা, এই বা আমার, এই জাতীয় শব্দ ব্যবহার করা যাবে না, একদম নিরপেক্ষভাবে লিখতে হবে। এটা গেল কথাবার্তা। এরপরে যদি বলি অতিরিক্ত দৈর্ঘ্য, মানে অপ্রয়োজনীয় কথা লিখে বড় করা যাবে না, বুঝছো? অপ্রয়োজনীয় কথা লিখে বড় করা যাবে না, মূল তথ্যে ফোকাস রাখতে, প্রতিবেদনে মূল তথ্যে ফোকাস রাখতে হবে, অপ্রয়োজনীয় অর্থ লিখে বড় করা যাবে না। এই গেল আমাদের প্রতিবেদন। তো আশা করি তোমরা প্রতিবেদন যদি লেখো তাইলে 9 পাবা, 9 পাবা, আমি আশা করি এটা প্রতিবেদন লিখলে 9 পাবা, বুঝছো? আর আর কারোর যদি মন চায় দিনলিপি লিখতে, সে উপরে কি করবা, দিনলিপির কোনো ফরম্যাট হয় না, আমি তোমাকে বলি যে যেভাবে লিখবে সেটা তার দিনলিপির ফরম্যাট। তো দিনলিপির ফরম্যাটটা কেমন হয়, প্রথমে তুমি একটা ডেট দিবা, দিয়ে মনে করো ডায়েরির উপরে একটা ডেট দিয়ে দিবা, দিয়ে লিখবা যে রাত অমুক তমুক, রাত 2টা 3টা হ্যানটা, তুমি তুমি যেই সময় লিখছো সেটা লিখবা, লিখে নিচে লিখবা যে তুমি কি বিষয় সম্পর্কে লিখছো, এখানে সুন্দর করে একটা হেডলাইন দিবা, দিয়ে তোমার মনের মাধুরী বিষয় তুমি লিখতে শুরু করবা, যে আজকে তোমার জীবনে কি কি হইলো। তোমাকে প্রশ্নে আসতে পারে যে তোমার স্কুলের রেজাল্টের দিনের কথা স্মরণ করে একটা দিনলিপি লেখো, তো তুমি রেজাল্টের কথা স্মরণ করে দিনলিপি লিখবা যে আমি পরীক্ষা তো ভালো দিলাম কিন্তু রেজাল্ট খারাপ হয়েছে, বুঝছো? তো এইভাবে লিখবা। তো এরপরে দেখো যে আমরা সামনে যাই বৈদ্যুতিন চিঠি বা ইমেইল, বৈদ্যুতিন চিঠি বা ইমেইল, ইমেইল। এখন কথা হলো আমার ইমেইল জিনিসটা কি, বুঝছো? তো আবেদনপত্র, আবেদনপত্র, এখন কথা হলো ফর্মাল নাকি ইনফর্মাল, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা এগুলা নিয়ে কথা বলবো, তার আগে বলো যে এই টপিক পর্যন্ত যা বুঝাইছি বুঝছো কিনা? কি ভাই বুঝেছি? বলো, তিনজনই বলো। বুঝেছি ভাইয়া। আচ্ছা, স্নিগ্ধা বুঝছো? জি ভাইয়া। আচ্ছা তোমার কথাবার্তা শুনে এরকম কনফিডেন্সের অভাব মনে হয় কেন আমার? হ্যাঁ, কেন ভাইয়া? আমার মনে হয় কি তুমি কিছু বুঝছো না। আমার কি বোঝানোয় কোনো অসুবিধা আছে? না, তা আমার মন, বুঝেছি তো। আমি তোমার, আপনাদের কিভাবে আমি বুঝতেছি না, এটা তো আপনার ভুল। বুঝেছি। আচ্ছা তাইলে ভালো, তুমি বুঝলে ভালো, কিন্তু তোমার কথায় কনফিডেন্স কম। যাই হোক, যাক, কনফিডেন্স বাড়াইতে যে আবার ঝগড়া করো না পরে। তো যাই হোক, এখন কথা হলো যে বৈদ্যুতিন চিঠি বা ইমেইল কিভাবে লিখতে হবে এই বিষয়ে আমরা কথাবার্তা বলবো অবশ্যই। আচ্ছা আবেদনপত্র, এখন কথা হলো কোনটা বাছাই করবা, বলো কোনটা বাছাই করবা? এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে আমি কোনটা বাছাই করে লিখবো, এটা 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 কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখো, আমাদের বৈদ্যুতিন চিঠি বা ইমেইল এটা খুব সংক্ষিপ্ত হয়, বুঝছো? এটা ছোট লিখতে হবে, এটা এটা তুমি বড় লিখলে খুব খুব একটা লাভ হবে না। ইমেইল ছোট লিখতে হবে, এবং তবে ফরম্যাট সামান্য ভুল হলে পুরো নাম্বার কাটা যেতে পারে, যদি তোমার ইমেইলের ফরম্যাট ভুল হয় তাইলে কিন্তু নাম্বার কাটা যেতে পারে, বুঝছো? এর একটা বড় চিন্তার বিষয় হইতে পারে। আচ্ছা এর পরবর্তীতে আমি যদি বলি যে আবেদনপত্র, আবেদনপত্র ছোটবেলা থেকে এই আবেদনপত্র কিন্তু তুমি লিখতে লিখতে অভ্যস্ত। তুমি ওই যে ছোটবেলায় লিখতে না, যে 3 দিনের ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন, এ লিখতে লিখতে তো ছোটবেলা থেকে অভ্যস্ত। আর এই যে ওই যে আমাদের আবেদনপত্রের যে ফরম্যাট, এই ফরম্যাট কিন্তু আমাদের সবার নখের নখের আগায় থাকে সব সময়। প্রথমে কি লিখতে হয়, বরাবর,
বরাবর, তারপরে কি প্রধান শিক্ষক, তারপরে আমরা লিখতাম স্কুলের নাম যে সাতক্ষীরা পুলিশ লাইন স্কুল সাতক্ষীরা। তারপরে নর্মালি কি লিখতাম, তারপরে লিখতাম হচ্ছে আহ, আহ, লিখতাম যে বিষয়, বিষয় কি, যে ছুটি, 3 দিনের ছুটি মঞ্জুর করো, 3 দিনের ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন, এইসব লিখতাম। তারপরে লিখতাম যে জনাব সম্মানপূর্বক বিনীত নিবেদন, এই যে মানে এই জিনিসগুলো আমাদের সবার মুখস্থ। তো এখন কথা হচ্ছে যে তাই আবেদনপত্র লেখা তোমার জন্য নিরাপদ হইতে পারে, বুঝছো, বাট তোমার যদি মন চায় যে আমি একটু ইমেইল লিখবো, আমি একটু পশ, আমি কেন আবেদনপত্র লিখবো, আমি ইমেইল লিখবো, তো লেখো ইমেইল, সমস্যা তো নাই। তো এখন দেখো আমরা নর্মালি, বলো, কেউ কিছু বলছো? আচ্ছা, তো দেখো, হ্যাঁ, বলতে কিছু বলছি না। আচ্ছা, তা আবেদনপত্রের চেক লিস্ট দেখো, আবেদনপত্র কেমন কি হয়। তো দেখো প্রথমে আমরা তারিখ লিখবো, আবেদনপত্রের তারিখ, তারপরে বরাবর, এরপরে বিষয়, এরপরে সম্ভাষণ, এরপরে বিনয় বতন, মানে তোমার হচ্ছে তুমি বিনীতভাবে নিবেদন করছো, বুঝছো, বিনয় নিবেদন বা বিনীতভাবে তুমি নিবেদন করবা, এই হচ্ছে মূলত চেকলিস্ট। এই যে তোমার 5টা বিষয় ফলো রাখলে তুমি আবেদনপত্রে 9 পাইতে পারো। বুঝছো কি কি? প্রথমে তারিখ লিখতে হবে, এবং তারিখটা কি দিবা, পরীক্ষার দিনের তারিখ দিবা, বুঝছো। আচ্ছা, এর পরবর্তীতে এই তারিখ যদি প্রশ্নে দেওয়া থাকে তাহলে তো দিবাই, আর যদি না দেওয়া থাকে পরীক্ষার দিনের তারিখ দিয়ে দিবা। আচ্ছা, এরপরে বরাবর, বুঝছো, সঠিক পদবি, সঠিক পদবি, বুঝছো, তোমার মনে করো যে কলেজ, তো কলেজে কি তোমার কলেজে কি প্রধান শিক্ষক আছে? হ্যাঁ, তুমি মনে করো লিখলে তোমরা কলেজে পড়ো, তুমি লিখলে প্রধান শিক্ষক। এই তোমাদের কলেজে প্রধান শিক্ষক আছে? হ্যাঁ, জানি ভাইয়া, প্রিন্সিপালই তো জানে। তা প্রিন্সিপাল মানে কি প্রধান শিক্ষক? অধ্যক্ষ, তো তোমরা প্রধান শিক্ষক লিখলে নাম্বার পাবা না, কিন্তু অধ্যক্ষ লিখতে হবে। আচ্ছা, বা তুমি যদি জেলা প্রশাসকের কাছে লিখতে চাও তাহলে তো লিখলে যে জেলা প্রশাসক। আচ্ছা, এরপরে হচ্ছে বিষয়, বিষয় হচ্ছে সংক্ষিপ্ত আর স্পষ্ট হতে হবে। যে মনে করো যে তুমি 2 দিনের ছুটি চাও, তো তুমি যদি লেখো যে বিষয়ের মধ্যে লিখলে যে আমার পেট ব্যথা হয়েছে, এ হয়েছে, সে হয়েছে, আমার 2 দিনের ছুটি হবে না। তোমাকে সংক্ষিপ্ত ভাবে লিখতে হবে যে 2 দিনের ছুটি চেয়ে আবেদন, এইটুকু লিখতে হবে। আবার অনেকে লেখে যে 2 দিনের ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন, হবে না, কিন্তু একদম পুরো কাটা দেবে, বুঝছো। 2 দিনের ছুটি চেয়ে আবেদন, এতটুকু লিখলেই হবে। এরপরে সম্ভাষণে জনাব বা মহোদয় বলে শুরু করতে হবে, বুঝছো, আমরা জনাব বলে শুরু করতাম, জনাব, জনাব সম্মানপূর্বক বিনীত নিবেদন, এই যে আমি অমুক, আমি তমুক, আমার এ, আমার সে, এইসব বলে আমরা শুরু করতাম, এইভাবে আমরা নর্মালি লিখতাম। এখন কথা হচ্ছে যে এই হচ্ছে মূলত কথাবার্তা। এখন দেখি আমরা বৈদ্যুতিন চিঠির একটা ফরম্যাট দেখি। দেখো, এই দেখো আমরা আবেদন পত্রের ফরম্যাট দেখো, আমরা ফার্স্টে কি তারিখ লিখলাম, বরাবর, অধ্যক্ষ, প্রধান শিক্ষক, জেলা প্রশাসক, তুমি যার কাছে লিখবা তার নাম। এরপরে আমাদের প্রতিষ্ঠানের নাম তোমার নর্মালি লিখতে হবে, এরপরে নর্মালি ঠিকানা লিখতে হবে, এরবার বিষয়, আবেদনের যে বিষয়টা সেটা লিখতে হবে। এবার দেখো একদম নর্মাল যে ফরম্যাট, জনাব বিনীত নিবেদন, এই যে আমি আপনার, মানে এই যে তোমার পরিচয় দিবা, এরপরে তোমার সমস্যার যে কারণ বা তোমার যে প্রয়োজনীয় যে কথা, এই কথা 2 থেকে 3 লাইনের মধ্যে লিখে ফেলবা এখানে। তারপরে একটা প্যারা দিয়ে নিচে লিখবা যে অতএব মহোদয়ের নিকট আকুল আবেদন, উল্লেখিত বিষয়টি বিবেচনা করে এবার তুমি কি চাইছো তুমি সেটা লিখবা, প্রদান করে বাধিত করবেন বিনীত নিবেদক, আপনার মানে তোমার নাম লিখবা, এরপরে তোমার রোল আর ঠিকানা লিখবা। দেখো আমি তোমাকে একটা নমুনা উত্তর দেখাই। নরমালি দেখো, আমরা 10ই অক্টোবর 2024, বরাবর প্রধান শিক্ষক, ঢাকা সিটি কলেজ, ঢাকা। এরপরে দেখো বিষয় বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন, বুঝছো, এই ধরনের আবেদনপত্র কিন্তু পরীক্ষাতে তোমাদের আসবে, যে বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন আসতে পারে পরীক্ষাতে। আচ্ছা, তো এখন কথা হলো যে জনাব বিনীত নিবেদন, এই যে আমি আপনার কলেজে একাদশ শ্রেণীর একজন নিয়মিত ছাত্র, আমার বাবা একজন কৃষক, সাম্প্রতিক বন্যায় আমাদের ফসলি জমির ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়, আমার বাবার পক্ষে আমার পড়াশোনার খরচ চালানো অসম্ভব হয়ে পড়েছে, কিন্তু আমি পড়াশোনা চালিয়ে যেতে আগ্রহী। দেখছো, একদম খুব শর্ট ওয়ার্ডের মধ্যে আমি কিন্তু ব্যাখ্যা করে ফেললাম যে আমার কি সমস্যা এবং আমি কি চাই, বুঝছো, আমার সমস্যা এবং আমি কি চাই আমি কিন্তু ব্যাখ্যা করে ফেললাম। এরপরে অতএব মহোদয়ের নিকট আকুল আবেদন, আমার পারিবারিক অবস্থা বিবেচনা করে আমাকে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দিয়ে বাধিত করবেন, নিবেদক আপনার একান্ত অনুগত ছাত্র রফি আহমেদ, রোল নাম্বার 101,
একাদশ শ্রেণী বিজ্ঞান। বুঝছো? এই যে এই ফরম্যাটটা আমি লিখলাম, এই ফরম্যাটে তুমি যে কোনো আবেদনপত্র এই সেম ফরম্যাটে লিখতে পারো। বুঝছো? আর কোনো ফরম্যাট ইউজ করবা না, এইটাই বেস্ট ফরম্যাট, এই ফরম্যাটেই লিখবা। তো এটা যদি বোঝো তাহলে সামনে আমরা আগাই, সেটা হচ্ছে ইমেইল। তো ইমেইলের দিকে তোমার একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ইমেইল তোমরা যারা লিখতে চাও, বুঝছো, ইমেইল অনেকে লিখতে চাই, তাহলে টু আর সাবজেক্ট এই জিনিসটা তো লিখতেই হবে। এরপরে বডি, বডি লিখতেই হবে। বডি খুব বেশি বড় করে লেখা যাবে না, বডি খুব বেশি বড় না করে মূল কথাটা মূলত গুছায় লিখলেই হবে। বুঝতে পারছো? তো এখন এই যে টু আর যে সাবজেক্টের যে ব্যাপারটা, টু আর সাবজেক্ট, তো এর মাঝখানে তোমার কোনো গ্যাপ দিলে হবে না। মানে বিষয়টা হচ্ছে, আমি যদি বলি যে একটা, এই যে টু টু একটা ইমেল অ্যাড্রেস আমি এখানে লিখলাম যে receiver@email.com বা gmail.com বা যে কোনো কিছু আমরা একটা লিখলাম। বুঝছো? এখন কথা হচ্ছে যে আমার এই জায়গায় দেখো প্রত্যেকটা লেটার ছোট হাতের, এখানে বড় হাতের লেটার ইউজ করা যায় না। এবং এই দেখো কোনোটাই কোনো গ্যাপ নাই, তার মানে কোনো ওয়ার্ডের সামনে তুমি কোনো গ্যাপ দিতে পারবা না। আচ্ছা, এরপরে সাবজেক্ট অবশ্যই প্রাসঙ্গিক হইতে হবে, এটা তো তুমি জানো। আচ্ছা, আমি তোমাকে একটা উদাহরণ দেখাইলে হয়তো বা একটু বুঝবা। আচ্ছা, আচ্ছা, উদাহরণ অ্যাড করি নাই আমি। আচ্ছা, উদাহরণ অ্যাড করতে মনে নাই, আচ্ছা দেখাচ্ছি, তারপরেও আমি তোমাকে দেখাচ্ছি। দেখো, দেখো, তোমরা এইদিকে তাকাও, নর্মালি ইমেইলের ফরম্যাটটা কেমন থাকে তোমরা নর্মালি দেখো, যে ইমেইলের ফরম্যাটটা নর্মালি কেমন থাকে। এই দেখো, এইটা হচ্ছে ইমেইলের ফরম্যাট। তো তোমরা প্রথমে টু লিখবা, এরপরে সাবজেক্ট লিখবা। বুঝছো? এইভাবে সুন্দর করে একটা ফরম্যাট বানাই নিবা, সুন্দর করে ঘর কেটে লিখবা। তাইলে ঘর কাটা ইম্পর্টেন্ট না, বাট ঘর কাটলে কি হয়, ভালো হয়, বিষয়টা দেখতে সুন্দর লাগে, আর কিচ্ছু না। তো টুতে তোমার যে ইমেল অ্যাড্রেস আছে ওইটা তুমি, মানে তুমি যার কাছে পাঠাইতে চাও তার ইমেল অ্যাড্রেসটা এখানে লিখবা। সাবজেক্ট তুমি যেই বিষয় লিখতে চাও সেটা লিখবা। আর তোমার যদি খুব মন চাই তাইলে তুমি ফ্রমও লিখে দিতে পারো উপরে। বুঝছো? ফ্রম মানে তোমার ইমেল অ্যাড্রেসটাও তুমি লিখে দিতে পারো, তোমার যদি খুব মন চাই সেক্ষেত্রে। তো এইটা গেল আমাদের ইমেইল। এরপরে আমরা যদি বলি সারাংশ, সারমর্ম আর ভাব সম্প্রসারণ। আচ্ছা, তো এখন এখান থেকে তুমি কি লিখবা বলো, সারাংশ, সারমর্ম না ভাব সম্প্রসারণ? আমি প্রথমেই তোমাকে বলে আসছি যে আমরা ভাব সম্প্রসারণ লিখবো না, কারণ কমপক্ষে 2 থেকে 3 পৃষ্ঠা লিখতে হয়। আর কিচ্ছু আমার বলার দরকার নেই, ও লিখবোই না আমি। আর কি, আমাদের সারমর্ম লিখতে হয় বা সারাংশ লিখতে হয় 3 থেকে 4 লাইন। তো যেহেতু 3 থেকে 4 লাইনে লিখতে হয়, তাইলে আমি কখনোই সারাংশ সারমর্ম ছাড়া আমি ভাব সম্প্রসারণ লিখতে যাব না। বুঝছো? এখন কথা হলো, সারাংশ লেখার যে গোল্ডেন রুলস, এটা নিয়ে আমরা আলোচনা করতে চাই। সারাংশ আমরা কিভাবে লিখতে হয়, মানে এই প্রশ্নটা অনেকেই আমারে করে যে ভাই সারাংশ আমি কতটুকু লিখবো। আমার কথা হলো যে আমার মূল যে অংশটুকু দিছে, মানে আমার যেই প্যাসেজটা দিছে যেটা পড়ে আমার সারাংশ লিখতে হবে, ওই প্যাসেজের 3 ভাগের 1 ভাগ আমার সারাংশটা লিখতে হবে। 3 ভাগের 1 ভাগ মানে ওই ওই বাক্য, মানে ওই প্যাসেজে যদি আমার আহ 30টা লাইন থাকে, 30টা লাইন জীবনেও থাকবে না, যদি থাকে তাইলে আমার লিখতে হবে কত, 10টা লাইন। মানে বিষয়টা হলো 3 ভাগের 1 ভাগ লিখতে হবে। বুঝছো? যদি 3টা লাইন থাকে আমার লিখতে হবে 1টা লাইন, না 3 ভাগের 1 ভাগ লিখতে হবে। যে উদাহরণ কি, মানে বিষয়টা হলো এই যে সারাংশ বা সারমর্মে কোনো উদাহরণ, কোনো উপমা, কোনো উদ্ধৃতি, কোনো কিছু ব্যবহার করা যাবে না। তার মানে তুমি এই সারাংশ জাস্ট মূল ভাবটা লিখবা। তুমি কখনোই কোনো উদাহরণ দিতে পারবা না, তুমি কোনো উপমা দিতে পারবা না, তুমি কোনো উদ্ধৃতি ব্যবহার করতে পারবা না, কোনো বিশিষ্ট মানুষের কথাবার্তা ব্যবহার করতে পারবা না। এবং এই যে আমাদের সারাংশ সারমর্মতে আমি, আমরা, লেখক এই বলেছেন, অমুকে সেই বলেছেন, এই সব কথা বর্জনীয়, মানে এই সব কথা তুমি লিখতে পারবা না। এরপরে যদি বলি যে প্রত্যক্ষ যদি কোনো উক্তি থাকে, সেই প্রত্যক্ষ উক্তি পরোক্ষ উক্তি হিসেবে লিখতে হবে। মানে সরাসরি একটা উক্তি আছে, ওই উক্তিটা তুমি সরাসরি না লিখে ওই উক্তিটা উল্টায় লিখতে হবে, বা ওইটা প্যাসিভ করে লিখতে হবে। তো এইটাই হচ্ছে তোমার আমাদের সারাংশ লেখার যে গোল্ডেন নিয়ম, সেটা। তো দেখো, সারাংশ লেখার গোল্ডেন নিয়মটা আশা করি তুমি বুঝছো। তো দেখো, একটা সারাংশ বা সারমর্ম লেখার যে সিস্টেমটা সেটা আমি বলি। যে এই দেখো এখানে আছে যে
কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের মাঝে সুরাসুর। এই যে একটা কবিতা আছে, তো এই কবিতাটা দেখো সারমর্ম লেখা হয়েছে যে স্বর্গ ও নরক কোনো কল্পিত বা দূরবর্তী স্থানে নয়, বরং তা মানুষের মধ্যেই বিরাজ করে। বুঝছো, একদম নর্মাল কথাবার্তায় আমি লিখছি, কোনো এখানে কোনো প্যাচগোজের কিছু নাই। বুঝছো? আচ্ছা, তো সারাংশ সারমর্ম বুঝলাম, এরপরে সংলাপ ও খুদে গল্প। আচ্ছা, তো এইটা নিয়ে আমি কথা অবশ্যই বলবো, বাট তার আগে বলি যে বলো তোমাদের কেমন লাগছে সেটা বলো। বোরিং লাগছে? বাংলা। অথই, জি ম্যাম। বোরিং লাগছে? ঘুম হচ্ছে। এই স্নিগ্ধা, স্নিগ্ধা, আল্লাহ ও কনে? এই তুমি কনে ছিলে? হ্যাঁ, কথা কি, তুমি কি ওই ক্লাস ওয়ান করে থেকে কাজ করতে দৌড়চ্ছ? তুমি বুঝলাম না তো ও আমি। গিল ছিল, এবার তাড়াতাড়ি করে গিলে ফোনে মাইক্রোফোন অন করে চিৎকার দিতেছে। পৃথিবী দেখছো আচ্ছা, কি খাচ্ছিস? মোমো খাবি? তুই যে তুই যে এই জানিস চুপ, তো বাবা চুপ, তোকে হয়েছে হয়েছে হয়েছে। আচ্ছা, তো বলো কেমন কি লাগছে বলো। 5 মিনিট আসুন। থাক 5 মিনিট, সমস্যা নেই, বাট আমি কিন্তু তোমার কোনো ফাঁকা রাখছি না, সবকিছুই কিন্তু বুঝাই যাচ্ছে, মানে কোনটা কিভাবে লিখতে হয় কোনো কিছুই কিন্তু বাকি রাখছি না। স্লাইড কি লাগবে তোমাদের? স্লাইড কি প্রয়োজন? বিদ্যা দেবী, বিদ্যা দেবী। আর কারোর প্রয়োজন? আমি সবাই দিয়ে দেবো, তোকে বলবো না। তোমাদের প্রয়োজন না হলে কেন দেবো বলো? প্রয়োজন আছে গ্রুপে দিয়ে দিন, দাম লাগবে নিয়ে নেবে। তোমার প্রয়োজন কিনা আমি সেটা শুনছি, আমি কি করব সেটা তো আমার ব্যাপার। ভুলে গেলে দেখে নেবেন নাকি পরীক্ষার আগের দিন। পরীক্ষার আগের দিন এই লেকচারও থাকবে অবশ্যই। এই সব বুঝলে এই ক্লাসগুলো সব তোমাদের আবার আহ, আল্লাহ আল্লাহ করতে করতে দেখা লাগবে না, কখন বলো দিন? পরীক্ষার আগের দিন রাত্রিরে যখন বসে মনে হবে না যে এই তো ফাঁকি দিছি, এখন আমার সব ক্লাস বসে বসে করতে হবে না। সমস্যা নেই, আমি সব গুছাই আরে রাখছি। ভয়, বাংলা ইংলিশ নিয়ে টেনশন নেই, আইসিটি দিয়ে আর গ্রুপ সাবজেক্ট দিয়ে আইসিটি দিয়ে, আইসিটি বাংলা নিয়ে ইংলিশে টোটালি পাস টেনশন করবেন, নিও না। আইসিটি নিয়ে কোনো সবকিছু। টেনশন নিও না, আইসিটি নিয়ে কোনো টেনশন নিও না। পরীক্ষায় কি আসবে বলে দিবা না, দাঁড়াও, কোনো টেনশন নিও না আইসিটি গ্রুপ নিয়ে। সাবজেক্ট কি করবো, তো কিছু করিনি কোনোদিন। গ্রুপ সাবজেক্টের কথা তুমি আমার আগে বলতে পারতে। আমি মেলা দিন টাইম আছে ভাই, 11 দিন। তোমার কি মনে হয় আমি পড়াবো 11 দিনে? আমি সর্বোচ্চ তোমার স্লাইড বানাই দিতে পারি, স্লাইড গুলো শর্টে তুমি। 5 দিন ভাইয়া। আমি সর্বোচ্চ তোমাদের গ্রুপ সাবজেক্টের জন্য যেটা করতে পারি সেটা হলো আমি শীট বানাই দিতে পারি। ওই শীটগুলো তোমরা জাস্ট পরীক্ষার আগে অল্প ছোট ছোট শীট, মানে 10 পৃষ্ঠা 20 পৃষ্ঠা শীট বানাই দিতে পারি, ওইগুলা জাস্ট একবার প্যারালালি পড়লে তুমি অ্যান্সার করে আসতে পারবা। এরম করতে পারি, কিন্তু দিয়েন তাহলে ভাইয়া, পড়াই দেওয়া তো অসুবিধা নাই। হ্যাঁ। আচ্ছা, তাইলে এই শীট যদি নিতে চাও তাইলে তার জন্য একটা কাজ তোমাদের করতে হবে। কাজটা হচ্ছে তোমার যেই যেই সাবজেক্ট তুমি নিতে চাচ্ছ আমার কাছে, তো অবশ্যই সেই সাবজেক্টের যেই টপিকগুলো তোমার পরীক্ষাতে আছে, মনে করো যে অর্থনীতির একটা ভাইয়া টপিক ফুল তোমার। সিলেবাস। আমি সেটা বলি নাই, ফুল সিলেবাস হোক শর্ট সিলেবাস হোক এটা আমার জানা ইম্পর্টেন্ট না। মনে করো যে তোমার 1 নম্বর একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টারের নাম মনে করো যে মূলধন, বুঝছো? মূলধন। তো এই মূলধন একটা চ্যাপ্টার, চ্যাপ্টারে একটা টপিকের নাম হচ্ছে খেলাফি ঋণ, খেলাপি ঋণ। মনে করো এরকম একটা, মনে করো একটা চ্যাপ্টার একটা টপিক আছে। তো তুমি কি করবা, তোমার যেই টপিকগুলো আছে ওই টপিকগুলোর নাম তুমি আমাকে লিখবা। বুঝছো? তো এরকম হইতে পারে যে অথই অর্ধেক লিখলে, আভা অর্ধেক লিখলে, সিনিগ্ধা অর্ধেক লিখলে, তিনজন মিলে আমাকে এই টপিকগুলোর নাম লিখে অবশ্যই আমাকে দিবা। নাইলে আমি কিন্তু স্লাইড বানাইতে পারবো না। বুঝছো? আমাকে ওই টপিকগুলোর নাম লিখে দিতে হবে, তাইলে আমি তোমাকে বানাই দিব, কথা দিলাম। কিন্তু ওই আমি বই খুঁজে খুঁজে ওইগুলো করতে পারবো না, আমাকে তুমি টপিক লিখে দিবা, তারপরে আমি তোমারে বানাই দেবো। বুঝছো? তিনজন মিলে এই কাজটা যদি করো তাইলে হবে। ঠিক আছে অথই? জি ভাইয়া।
আচ্ছা, এই কাজ করলে আমি তোমাদের জন্য কষ্ট করতে রাজি আছি, আমার কোনো অসুবিধা নেই। তোমরা পড়তে চাইলে তোমরা যা পড়তে চাও আমি সব। হ্যাঁ, বল, তোর কি হচ্ছে ইসলামের ইতিহাস? না, আমার সমাজ বিজ্ঞান।